আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব ৮। খানবাড়ির আঙিনায় আজ যেন নিস্তব্ধতার চাদর বিছানো, প্রতিটি দেওয়ালে যেন নিঃশব্দতায় কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমনভাবে নেমে এসেছে যেন শব্দ সাহস হারিয়ে ফেলেছে কোথাও। আর এই সব কিছুর মূল উৎস হচ্ছে খানবাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেপ্তার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, পারবে কিভাবে। বাড়ির বড় কর্তা সাফওয়ান খান নিজেই পুলিশ নিয়ে এসেছে, এখানে কারই বা কী বলার থাকতে পারে। সবাই শুধু তাকিয়ে আছে সাফওয়ান খান মূলত কী করতে চায় সেটা দেখার জন্য। আরিশ খান বাবার ডাকে নিচে এসে সবার মতোই অনেকটা অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফওয়ান খানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা এখানে কি? আমি ওনাদের নিয়ে এসেছি। কেন? তোমাকে তাদের হেফাজতে পাঠাতে। হোয়াট? আশ্চর্য হলো আরিশ। দিন দিন তোমার যে মানসিক ট্রমা, এটা সহ্য সীমার বাহিরে, সহ্য সীমা পেরিয়ে যাচ্ছে আজকাল। উনি একটু বলেই থেমে আবারও বললেন, তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ওনারা তোমাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। তুমি সেখানে কিছুদিন থাকবে, যেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে ওনারা তোমাকে সেই দিন ছেড়ে দেবে। আব্বু, তুমি এসব কি বলছো? ভেবে বলছো তো? না ভেবে তো আমি তাদের বাড়িতে নিয়ে আসিনি, তাই না? অবশ্য সবার ভালো কথা চিন্তা করে আমি এসব করেছি। ওনার কঠিন কণ্ঠের কথা শুনে সানজিদা খান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনি এসব কি করছেন? ছেলে ভুল করেছে মানলাম, তাই বলে বাড়ির ছেলেকে এখন পুলিশের হেফাজতে পাঠাবেন? দেখো, আমার মুখের উপরে কেউ কথা বলুক এটা আমার কোনোদিনই পছন্দ ছিল না। আমি যেটা করেছি সেটা ভালো ভেবেচিন্তেই করেছি। তাই বলে ওনাকে বাকি কথা শেষ করতে না দিয়ে সাফওয়ান খান হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বললেন, ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব সাফওয়ান খানের কথায় ওনাদের কিছু লোক দিয়ে আরিশের সামনে গিয়ে ওর হাত ধরে টানতে নিলেই আরিশ দু হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি এটা কিন্তু ঠিক করছো না। ওনাদের বলো আমার হাত ছেড়ে দিতে। সাফওয়ান খান ছেলের কথা শুনেও তবে কোনো উত্তর দিল না, অন্যদিকে মুখ করে তাকিয়ে রইলেন। ওনাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ আবারও বলল, আব্বু প্লিজ ওনাদের হাত ছাড়তে বলো আমার। আমি সত্যি আমার মৌকে এমনভাবে আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমার মৌকে আমি কত ভালোবাসি। আমি আমার মৌকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন আয়ান ও বড় আব্বুর নিকটে এসে অসন্তুষ্টি গলায় বলল, বড় আব্বু, ভাইয়া হয়তো ভুল করেছে, তাই বলে এভাবে শাস্তি দেবে তুমি? ওনাদের ভাইয়াকে ছেড়ে দিতে বলো। বড় আব্বু প্লিজ বলো। সাফওয়ান খান এখন একই রকম অন্যদিকে তাকিয়ে রইলেন, আয়ানের কথায় পাত্তা দিল না। আরিশ ওর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমার হাত। আমার মৌকে এখন একলা রেখে কোথাও যাব না আমি। দেখুন আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? আরিশকে এক প্রকার জোর করে পুলিশরা নিয়ে যেতে নিলে আরিশ আবারও ওর বাবার দিকে তাকিয়ে রক্ত আভা চোখে বলল, আজ তুমি যা করলে একদমই ঠিক করলে না আব্বু। আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে রাদীপ আমার বউয়ের কাছে যাবে। হেসে হেসে কথা বলল আরিশ। আব্বু, এটা কিন্তু আমি মানতে পারবো না। পুলিশরা আরিশকে জোর করেই খানবাড়ি থেকে নিয়ে যায়। সাফওয়ান খান আরিশের কোনো কথাই গুরুত্ব দিল না, বরং আরিশকে নিয়ে যেতে দেখে উনি ওনার রুমের দিকে চলে যায়। পরপর কেটে গেল 2টি দিন। জ্যোতি এখন মোটামুটি বেশ সুস্থ। পেটের কাটা জায়গা অনেকটা শুকিয়ে গিয়েছে, হাতের পড়া স্থান অনেকটা টেনে গিয়েছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেক সিচুয়েশন। সানজিদা খান স্বামীর সাথে 2 দিন হয় মুখ ভার করে থাকেন। সাফওয়ান খানও নিজেও কিছুটা ক্ষুণ্ণ। উনি পরিস্থিতি সামাল দিতে এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল আসছে। আরিশ এই 2 দিনে থানায় বসে পানি ছাড়া আর কিছু মুখে দেয়নি। এখানে কোনো পুলিশই ঢুকতে দিচ্ছে না। বরাবরই পাগলামিটা বেশি করে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ওসি সাহেব সাফওয়ান খানকে কথাটা জানালেন। উনি আরিশকে ছেড়ে দিতে বললেন। ওসি সাহেব ওকে ছেড়ে দিতে বলল, সাথে সাথে ওনারা সবাই আরিশকে ছেড়ে দেয়। আরিশ থানা থেকে সোজা বাড়িতে এসে কারোর সাথে কোনো রকম কথা না বলে ওর রুমে গিয়ে আরিশের আসার খবর পেয়ে ওর আম্মু, ছোট আম্মু এসেছিল, কিন্তু আরিশ দরজা খুলেনি। কিছুটা সময় পার হতেই আরিশ দরজা খুলে প্রয়োজনীয় কাপড় প্যাক করে বাড়ি থেকে বের হতে যেতে নিলেই সাফওয়ান খান, আয়ান, সানজিদা খান, লিমা খান, মেহজাবিদ খান, মোমেনা খান, রাদীপ বাদে ভাই বোন সবাই আরিশকে বাধা দিয়ে জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছে সে। কিন্তু আরিশ কারো কথায় উত্তর করল না। নিজের মতো করে খানবাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে একটা কথাই বলল, যে বাড়ির ছেলেকে তার নিজের পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমার থাকার কোনো ইচ্ছে নেই। আর কোনো দিন এই বাড়িতে ফিরবো না। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না তোমরা, কারণ আমি যা বলি সেটাই করি।
আরিশের মেজো চাচা মোহাম্মদ খান ও সেজো চাচা সাইফুল খান ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শুনে না। বাধা না মেনে নিজের মতো করে রাগ দেখিয়ে চলে যায়। এতে বেশি খুশি হয়েছিল রাদীপ, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোনো ভাবান্তর ছিল না। সানজিদা খান রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়। ছেলে চলে যেতে দেখে সাফওয়ান খানও কম চেষ্টা করেনি আরিশকে আটকানোর, কিন্তু আরিশ বাড়ি ছেড়ে যাওয়াতে সবাইকে বলে গেলেন, ওনাকে বলে যাননি। আর না জ্যোতির সাথে দেখা করে গিয়েছেন। সাফওয়ান খান নিজের স্ত্রীকে বোঝান ছেলে রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোনো বন্ধুর বাড়িতে গেছেন। স্ত্রী স্বামীর কথা কিছুটা হলেও মানে বোঝার চেষ্টা করলে ছেলে বাড়ি ফিরে আসবে। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, খান বাড়িতে ফিরে আসেনি আরিশ। সাফওয়ান খান খোঁজ নিয়ে জানতে পারলেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ডে গিয়েছেন। তাছাড়া আরিশ ইউনিভার্সিটি অব গভর্নমেন্টে ইংলিশ সাবজেক্টের পাশাপাশি পলিসিটি সায়েন্স সাবজেক্টে রাজনৈতিক তত্ত্ব বিষয়ে ছোটকাল থেকে অভিজ্ঞতা ছিল, তাই পাশাপাশি তার ভার্সিটি ইংলিশ সাবজেক্টে IELTS এর 7.7 পায়, তাই সে ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্টের স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডের ভিসা ছিল, তাই সে খুব সহজে সুইজারল্যান্ড চলে যায়। সাফওয়ান খান অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু উনি বরাবরই ব্যর্থ হয়েছিল। ছেলে সুইজারল্যান্ডে যাওয়ার খবর শুনে সানজিদা খান প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই যে কথায় আছে না, যার যাই সেই বুঝে, আর তার সকল দোষ গিয়ে পড়ল জ্যোতির কপালে। সেই সানজিদা খান জ্যোতিকে অনেক ভালোবাসতো। ছেলে চলে যাওয়াতে জ্যোতির ওপর কেমন মন উঠে গেল তার। যেমন সব বিষয়ে কিছু হলেই খিটখিট করতো জ্যোতির সাথে, পাশাপাশি ওর মাও খিটখিট করতো। যেমন টুকরো কাজ থেকে শুরু করে সব ওর উপরে পড়তো। এই যে পেয়ে বসলো চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য নয়তো অন্য কোনো বিষয়ে। আরিশ চলে যাওয়ার প্রায় 2 মাস পরে রাদীপও অ্যাকাউন্টিং সাবজেক্টে সুইজারল্যান্ডের স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ রাদীপ কোনো স্কলারশিপ পাওয়ার কথা নেই। তবুও যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে রাদীপকেও সুইজারল্যান্ডে অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়াতে পাঠান। রাদীপ ও পরিবারের কথায় নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাহিরে যান। সেই 2 ভাই আবারও একই স্থানে স্থাপিত হয়েছিল, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজন একই স্থানে থাকলেও ওরা দুইজন দু জায়গায়, যেন কারো ছায়া কারো পছন্দ নয়।